আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আদাব জানাচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন পারফর্মিং লোন। ঠিক আছে? আজকে আমাদের ফোকাসের বিষয় হচ্ছে নন পারফর্মিং লোন। নন পারফর্মিং লোন। ঠিক আছে? এই নন পারফর্মিং লোনটা কি? এটাকে আমরা এনপিএল নামেও চিনি, বা এটাকে আমরা আরেকটা নামেও চিনি, ডিফার্ড লোনও বলা হয়। ডিফার্ড লোন এটা কিন্তু এখন বর্তমান সময় একটা হট টপিক, মানে আমাদের নেক্সট পরীক্ষা আসার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তো এটাতে আমার নজর দিতে হবে। তো আমার যে বিষয়টা, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন ভাই কোন বইটা কিনবো রিটেনের জন্য, কোন বই, না? তো এখন বাস্তব কথা বলতে আমি, আমার কাছে প্রত্যেকটা বই আছে। আমার কাছে একটা ইউনিকের বই আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়ান প্লাসের বই আছে, তারপরে প্রতিফুডস এর বই আছে, কাবিল মাহমুদ ভাইয়ের বই আছে, কাবিল মাহমুদ, যেটা আমি কো রাইটার, আপনারা দেখেছেন আর কি, ব্যাংক রিটেন ডাইজেস্ট। ওখানে গেলে আমার নাম দেখতে পাবেন। আমি কিন্তু ওখানকার কো রাইটার হিসেবে আছি, মানে আমি কিছু পার্ট ওখানে লেখালেখি করেছি আর কি, যতটুকু সুযোগ পেয়েছি। তো অনেকগুলো বই আছে। তো কোনো বই আমার না পার্সোনালি ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার কথা হচ্ছে, একটা বই থেকে আমরা কি শিখবো? একটা বই থেকে আমাদের শিখতে হবে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন আমরা তো হচ্ছে শিখবো না, মানে ওখানকার যে তথ্য বা ডাটা আছে ওইটা নিয়ে তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে কি, প্রেজেন্টেশন নিয়ে। যে আমি একটা ফোকাস লিখবো, এটা কি আমি প্যারা করে লিখবো, নাকি হচ্ছে আমরা পয়েন্ট করে লিখবো, আমার সিকোয়েন্সটা কি হবে, তাই না? সিকোয়েন্সটা কি হবে, বা পরীক্ষার হলে একটা আনকমন টপিক আসলে বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব, তাই না? এই জিনিসগুলো যদি আমি কোনো বই থেকে শিখতেই না পারি, তাহলে আমার সেই বই পড়ে আসলে লাভ কি? এখন যদি বলেন প্র্যাকটিসের জন্য কোনটা ভালো, সেক্ষেত্রে আমার লতিফুডস এর বইটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেগেছে। আর ওয়ান প্লাসের যে বইটা আছে এটাও খারাপ না, যদিও এটা অনেকের মতে যে চ্যাট জিপিটি দিয়ে লেখা। ঠিক আছে? আর ইউনিকের বইটার ফার্স্ট এডিশনটা খুবই ভালো ছিল, কিন্তু এখনকার শেষের দিকে এসে আমার আসলাম ভাইয়ের সাথে কথা হয়েছিল, যে লেখক, তিনি বললো যে ভাই আসলে আমরা তো সুযোগ পাই না, আমরা লোক দিয়ে লেখাইছি, এই জন্য ম্যাক্সিমাম হয়ে গেছে পেপার কাটিং। ঠিক আছে? পেপার থেকে হুবহু উঠাই দিছে। তো এই তথ্যগুলো তো আমরা এমনিতেই হচ্ছে পেপার বা বাইরে টাইরে সব জায়গাতে পেয়ে থাকি, তাই না? তাহলে আমার একটা বই থেকে যদি আমরা মূল যেটা আমার প্রয়োজন সেটাই যদি আমরা না পাই, তাহলে আমার আর লাভ কি হলো? বুঝতে পারছি বিষয়। এই জন্য আমাদের কি করতে হবে, নিজেদের নোট করে পড়তে হবে, কারণ ফোকাস তো আমাদের অনেক বেশি পাওয়া লাগবে না। আমরা যদি প্রত্যেকটা সাবসেক্টর, আমি বারবার একটা কথা বলি, সেক্টর ভিত্তিক যদি প্রিপারেশন নেওয়া থাকে, সেক্টর ভিত্তিক যদি প্রিপারেশন নেওয়া থাকে, তাহলে কিন্তু কোনো বিষয় না। আমরা ইকোনমিক্স যে প্রবলেম গুলো আপনাদের ফোকাস দেওয়া হয়েছে, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। ব্যাংক নিয়ে শুরু করেছি, এছাড়া টেকনোলজি নিয়েও ক্লাস দেওয়া হয়েছে, যে কোনো টেকনোলজি রিলেটেড কি করে লিখবেন। আর কয়েকটাতে এক্সাম্পল সহ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণগুলো তো আমি লিখে দেবই, ওইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তো মূল কথা হচ্ছে, যদি প্র্যাকটিসের জন্য নিতে চান তাহলে লতিফুডসের বইটা নিয়েন, আর অন্য বইগুলো দেখতে পারেন। কিন্তু দিন শেষে কিন্তু আপনারা একটাই জিনিস দেখবেন, যে আসলে এক একটা ফোকাস এক এক ভাবে লেখা। তো প্রত্যেকটা ফোকাস যদি আলাদা আলাদা ভাবে লেখা হয়, তাহলে আপনাদের কি হবে, শিখতে যেয়ে কিন্তু অনেকটা ঝামেলায় পড়তে হয়। এইটাই আমি চাই, যে হচ্ছে মোটামুটি যেন একইভাবে সবগুলো লেখা যায়, যাতে আপনার পরীক্ষার হলে গিয়ে অন্তত টাইমটা স্পেন্ড হয় না। কারণ আমাদের 2 ঘন্টা এত পরিমাণ লিখতে হয় যে সময়ের মধ্যে আসলে লিখে আসা সম্ভব না। যারাই লিখে আসে তারাই কিন্তু দিন শেষে চাকরি পায়। ঠিক আছে? যারাই লিখে আসে তারাই দিন শেষে চাকরি পায়। কারণ চাকরি পাওয়ার জন্য অনেক বেশি যে হাইফাই আপনাদের লিখতে হয়, অনেক কোয়ালিটিফুল, এরকম না আসলে। আমি নিজেও তো অনেকগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, এমনও হয়েছে কোনো পরীক্ষায় টাইমে, মানে টাইম মেনটেন করতে, যে ম্যানেজমেন্ট করতে গিয়ে 15 মিনিটেই 2টা ফোকাস লিখে আসছি, সেইটাতেও মনে করেন যে রিটার্ন পাস হয়েছে। তো বিষয় হচ্ছে এইটাই। তো মেন কথা হচ্ছে আপনাকে লিখে আসতে হবে এবং ম্যাথ জিকেটা ভালো করতে হবে। এইটাই হচ্ছে মূল কথা। এই জন্য অনেক বেশি যে পেপার পড়তে হবে, ঘাটাঘাটি করতে হবে, এটার থেকে বাদ দিয়ে আমরা মোটামুটি একটা কোয়ালিটিফুল, মানে যেন সুন্দর করে মোটামুটি গোছায় লিখে আসতে পারি। কারণ পরীক্ষার হলে শর্ট টাইমে অনেক ভালো লেখা যায় না, কিন্তু যতটুকু লিখবো ততটুকু যেন সলিড হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য কি করতে হয় সেটা নিয়ে আমাদের মূলত কিন্তু আমি আলোচনা করি বারবার। তো আমি একটা ফোকাস আপনাদের সামনে এনেছিলাম, কি ব্যাংক রিলেটেড এনি ফোকাস কমন ফরম্যাট, এটা আপনাদের আয়ত্ত করতে বলেছিলাম। এখান থেকে কয়েকটা কোটেশন দেওয়া আছে, এখান থেকে আপনার 2টা কোটেশন মনে রাখবেন, শুরু এবং শেষের জন্য, শুরু প্লাস শেষের জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি কি ফোকাস লিখতে পারবো সেটা একটা আউটলাইন দিয়ে দিচ্ছি, 1 থেকে মোট 11টা। ঠিক আছে? এখানে কিন্তু কি কি আছে, সবগুলো চ্যালেঞ্জ ভিত্তিকই হয়। এই জন্য নেক্সট যে ফোকাসটা করবো সেটাতে আমরা মোটামুটি যত ধরনের চ্যালেঞ্জ আছে সবগুলো কিন্তু কভার করতে পারবো। চ্যালেঞ্জ ইন ব্যাংকিং সেক্টর, রিফরমেশন অফ ব্যাংকিং সেক্টর, প্রবলেম আর প্রসপেক্ট অফ ব্যাংকিং সেক্টর,
তারপর হচ্ছে ডিজিটাল ব্যাংকিং, এখানেও আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে, এইগুলাই আর কি মোটামুটি। ঠিক আছে, তো আমরা কি করে শুরু করেছিলাম যে ব্যাংকিং সেক্টর ইজ কনসিডার টু বি দ্য হার্ট অফ দ্য হেলদি ইকোনমি, তাই না? তো এই একটা ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। এখন আমার মেন কাজ হচ্ছে এই যে ইন্ট্রোডাকশনটা, এই ইন্ট্রোডাকশনটা আমরা কি করে সব ফোকাসের মধ্যে নিয়ে যাব, সব ফোকাসে ইউজ করব, মানে ব্যাংক রিলেটেড, সেটাই হচ্ছে মেন। আমি যতগুলো ব্যাংক রিলেটেড ফোকাস লিখেছি, আমার কিন্তু এমন একটা কমন ইন্ট্রোডাকশন ছিল যেটা আমি সব ফোকাসে ইউজ করতাম। এখন ওই যে একটা উক্তি আছে না যে বিড়াল কিন্তু বাসরাতে মারতে হয়, ঠিক আছে? আমি এটা বারবার বলি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ঠিক একই রকম যে আমার কিন্তু ইন্ট্রোডাকশনেই আমার যে শিক্ষক তার কিন্তু নজর কাটতে হবে। ওকে, ইন্ট্রোডাকশনটা যদি সুন্দর না হয়, এখানে যদি গ্রামাটিক্যাল ভুল থাকে, বানান ভুল থাকে, তাহলে তো প্রথমেই আপনি কি জিরো খেয়ে গেলেন। এই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের হচ্ছে স্টার্টিংটাই কিন্তু অনেক সুন্দর করতে হবে এবং গর্জিয়াস করতে হবে। তার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এ যখন আমরা লিখতে যাব, তো আমরা নিজেরা তো বাঙালি, তাই না? তো আমরা বাংলা যখন 5 লাইন লিখতে যাই, তখন 4টা বানান ভুল যায়। বাংলা কি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হয়? শিখতে হয় না। তারপর বাংলা লিখতে গেলে আমরা 4টা বানান ভুল করে ফেলি অলরেডি। তাহলে ইংরেজি একটা হচ্ছে ভিনদেশি আহ, মানে ভাষা, সেখানে যে আমরা একটা নতুন করে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে গেলে যে বানান ভুল হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই একটা ইন্ট্রোডাকশন নিজের মতো করে মুখস্থ করে রাখতে হবে। তার জন্য কিন্তু এই ইন্ট্রোডাকশন, এই টাইপের একটা ইন্ট্রোডাকশন বেস্ট হতে পারে। ঠিক আছে, এটা আপনারা আপনাদের মতো কোনো পেপার থেকে হোক, গুগল থেকে হোক, সুন্দর করে বানিয়ে নেবেন। আমার এটা অনেক সুন্দর লাগতো। তাই এখানে যেটা লিখেছিলাম, আমরা আগের ক্লাস যারা দেখেননি ব্যাংক রিলেটেড, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, হ্যাঁ? যদি অনেক ছোট ক্লাস ছিল, 10, 12, 15 মিনিটের। তারপরে এখানে আমাদের মেজর চ্যালেঞ্জ গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ফোকাস ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের মেজর রিস্ক ইন ব্যাংকিং সেক্টর, কি কি রিস্ক আছে সেগুলো লেখা হয়েছিল। তারপর চ্যালেঞ্জ ইন ডিজিটাল অ্যান্ড ক্যাশলেস, যদি আমরা একই ফোকাস দিয়ে সব হ্যান্ডেল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই পয়েন্ট গুলো মুখস্থ রাখতে হবে, তাই না? এরপর হচ্ছে রিকমেন্ডেশন ফর ব্যাংকিং এন্ড ডিজিটাল ব্যাংকিং এন্ড ক্যাশলেস ব্যাংকিং। তার মানে এই দুটো পয়েন্ট আমাদের ক্যাশলেস ব্যাংকিং এর জন্য ছিল। মোটামুটি এই আর কি আমাদের ফোকাস ছিল। শেষে কিন্তু আমাদের একটা সুন্দর একটা কনক্লুশনও ছিল। তো এইটা ছিল আমাদের মূল যে কমন ফরম্যাটটা। এখন আমরা এই কমন ফরম্যাটটা দিয়ে আমরা আজকে কি কি পড়বো, কি করে আমরা নন পারফর্মিং লোন এবং মানে এনপিএল যেটা ডিফার্ড লোন সেটা পড়বো। আমরা আস্তে আস্তে ব্যাংক রিলেটেড আরো 2-3টা আলোচনা করে ফেলবো, সাথে সাথে অন্য যে টপিক গুলো, আর্গুমেন্ট, এগুলো নেক্সটে আমরা শুরু করে দেবো। কারণ যেহেতু 23 সালে অনেকেই আপনারা হচ্ছে প্রিলিমিনারি টিকবেন, সবার জন্য একটু গোছালো হয়। মোটামুটি সবগুলো টপিক থেকে আমরা একটু একটু করে আলোচনার চেষ্টা করবো। ওকে, তো এই হচ্ছে আমাদের নন পারফর্মিং লোন। আমরা এটা ওপেন করে ফেলি। নন পারফর্মিং লোন আমার হচ্ছে পিডিএফটা দরকার, কারণ ওখানে গেলে আমরা আবার লিখতে পারবো না। কোথায় গেল? এই তো পেয়ে গেছি, নন পারফর্মিং লোন। এই যে, ঠিক আছে, ওপেন উইথ আমরা মাইক্রোসফট এজ দ্বারা করি, যাতে একটু লেখালেখি করতে পারি। ওকে, আচ্ছা। তো এখানে আমরা কিন্তু বাংলা ইংলিশ ওপেন হয়ে গেল আবার। এখানে হচ্ছে আমরা কিন্তু বাংলা ইংলিশ দুইটা ফরম্যাটে দিয়েছি, যাতে আপনাদের আলাদা আলাদা করে মানে অর্থ বুঝতে অসুবিধা না হয়। এবং এটা কিন্তু আমরা চ্যালেঞ্জ রিলেটেড যে কোনো ফোকাসে কিন্তু সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এই যে নন পারফর্মিং লোন, এই মেজর চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, এটা বিভিন্ন নামে আসতে পারে, কিন্তু আমাদের ডিফার লোন বা নন পারফর্মিং লোন এটাই হচ্ছে আমাদের মূল টপিক। তো আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন ইউজ করেছি, লিখেছি ব্যাংক আর টু দ্য ইকোনমি হোয়াট দ্য হার্ট টু বি হিউম্যান বডি। ব্যাংক হচ্ছে আমাদের অর্থনীতির জন্য যেমন, ঠিক এটার হার্ট হচ্ছে আমাদের বডির জন্য তেমন, ঠিক আছে? মানে কতটা প্রয়োজনীয়, ঠিক আছে? তো হেনরি স্মিথ এটা আর কি বলেছিল। এখন এখানে দেখেন, আমি এই এখানে কিন্তু সেম যেটা ওখানে ইন্ট্রোডাকশন ইউজ করেছিলাম সেটা ইউজ করেছি, যে ব্যাংকিং সেক্টর ইজ কনসিডার টু বি হার্ড অফ এ হেলদি ইকোনমি। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই উক্তিটার সাথে কিন্তু আমার ইন্ট্রোডাকশনে অনেক মিল আছে। তার মানে কিন্তু একসাথে আমার কিন্তু ইন্ট্রোডাকশনে উক্তিরও কিন্তু একটা কি মানে এক্সপ্লেনেশনও হয়ে গেল। ওকে, তো এখানে আমাদের আগের ফোকাসটার দিকে যদি খেয়াল করি, ওখানে আমাদের শেষে কি ছিল, অ্যাট প্রেজেন্ট দ্য ব্যাংকিং সেক্টর ফেসেস মেনি চ্যালেঞ্জেস, এখানেই কিন্তু শেষ হয়ে গেছিল। এখানেই কিন্তু আমরা হচ্ছে ওই যে যে এক্সট্রা যে প্রবলেমটা, সেটা কিন্তু আমরা হচ্ছে ঢুকিয়ে দেবো, যে নন পারফর্মিং লোনস অলসো নোন অ্যাজ ডিফার লোন আর ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জ ইন দ্য ব্যাংকিং সেক্টর রিসেন্ট, মানে বর্তমানে হচ্ছে, এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন যে চ্যালেঞ্জ সেইটা, ঠিক আছে?
তাহলে পুরো ভূমিকাটার সাথে আমরা এটা কানেক্টেড করে দিলাম। আরেকটু এখানে লিখতে পারি ওইটা নিয়ে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশনটা কিন্তু আরো স্মুথ হবে। তো এটা আমাদের একটু বাংলাতে এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন, শীট দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যেহেতু ডিফার্ড লোনটা কিভাবে, ডিফার্ড লোন জিনিসটা কি, ডিফার্ড লোনটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়। এটা যেহেতু যেহেতু আমরা ব্যাংকে চাকরি করি, তাদের কাছে তো অনেক ইজি। যারা চাকরি করি না তারা কিন্তু এই লোনের ক্লাসিফিকেশন সম্বন্ধে জানি না। তো এই ক্লাসিফিকেশনটা দিলে কি হবে, মানে এটা যেহেতু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও জিনিসটা আছে, তো এটা কিন্তু অনেক বেশি একটা মার্ক আপনাদের অ্যাড করে দিবে। এই জন্য ক্লাসিফিকেশনটা আপনারা একটু সুন্দর করে মনে রাখবেন। তো ক্লাসিফিকেশন কি কি আছে, প্রথম হচ্ছে এসএল, ঠিক আছে, সাব স্ট্যান্ডার্ড লোন, যেটা হচ্ছে একটা মিডিয়াম রিস্কের লোন বলা হয়। মানে লোন রিপেমেন্ট ইজ ইরেগুলার অর ওভারডিউ ফর এ শর্ট পিরিয়ড, মানে অল্প সময়ের জন্য ওভারডিউ হয়। তারপরে হচ্ছে কি ডিএল আছে, ঠিক আছে, ডাউটফুল লোন রিমেইনস আনপেড ফর এ লং টাইম এন্ড রিকভারি ইটস আনসার্টেন, ঠিক আছে, এটা কিন্তু একটা হাই রিস্ক। আর সব থেকে ভেরি হাই রিস্ক কি ব্যাড লস বা ব্যাড লস যেটাকে বলা হয়, অলমোস্ট ইম্পসিবল টু রিকভার, যেটা রিকভারি করা যায় না, ভেরি হাই রিস্ক। তো এইগুলোই হচ্ছে আমাদের মেন। এখন 2 মাস যদি কেউ কিস্তি না দেয় বা 1 মাস, এখন এত খুব দ্রুত এটাকে ক্লাসিফাইড ঘোষণা করা হয়, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে যে কৃষি লোন গুলো আছে, এগ্রি লোন, সেখানে কিন্তু এটার বেশি সম্ভাবনা হয়, কারণ এগ্রি লোনে কিন্তু মর্টগেজটা নেওয়া হয় না। আরসিডি এমসিডি যেগুলো মাইক্রো ক্রেডিটের অন্তর্গত, এগুলোতে কিন্তু বেশি এগুলো হচ্ছে, কারণ তাদের মর্টগেজ নেওয়া হয় না, তারা সুযোগ পেয়ে যায় হচ্ছে আমাদের লোনটা পরিশোধ না করার জন্য। তো আমরা এইটা একটু পড়ে ফেলবো। আচ্ছা, এরপর আমরা নিচে আসি। এরপরে আমাদের কি আছে, এটা বাংলা ভার্সনও দেওয়া আছে, কারেন্ট ল্যান্ডস্কেপ অফ এনপিএল, ঠিক আছে, বর্তমানে আমাদের নন পারফর্মিং লোনের কি অবস্থা। ইন ইন 2025 কোন ব্যাংকে কি এদের রেশিও হচ্ছে 35.79%, কিসে, স্টেট ওন ব্যাংকে, যেগুলো আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 146 কত কোটি, এটা অ্যামাউন্টটা দেখে নেবেন। আর হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে এত, যদি এইটুকু না দিতে পারেন অ্যামাউন্ট, তাহলে পার্সেন্টেজ অন্তত মনে রাখবেন। আমার কিন্তু 45.79 দিতে হবে এমন কিছু না, আমরা কিন্তু 46% লিখতে পারি। কি লিখতে পারি, 46%, পাশে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে পারি অ্যাপ্রক্স, ঠিক আছে, এটাও কিন্তু গ্রহণযোগ্য। এখানে 20.16 আমার মনে থাকতেছে না, আমরা 20% লিখে দিতে পারি, পাশে কিন্তু লিখে দিতে পারি অ্যাপ্রক্স, তাও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ব্যাংক, কারণ আমরা যখন একটা ফোকাস লিখি, স্যারেরাও জানে যে তো সব ধরনের জিনিস মনে রাখতে পারবে না, কিন্তু কাছাকাছি কোনো জিনিস মনে রাখতে পারলে ওইটাকে কিন্তু খুবই পজিটিভলি নেওয়া হয়। তো এখানে আমাদের তথ্য সহ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি লিখেছি, এবার আমরা এর যে সেই ক্যাটাগরাইজে প্রথমের কারণগুলো কি 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 কারণে আমাদের নন পারফর্মিং লোনটা হচ্ছে আর কি। প্রথম হচ্ছে পোর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বাই বরোয়ার্স, তাই না। এই যে এখানে বাংলা ভাষণে দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে ঋণ গ্রহীতা দুর্বল আর্থিক ব্যবস্থাপনা। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের হাতে থাকা অর্থের সঠিক ব্যবহার করতে পারে না। আমরা লোন নিচ্ছি এক কাজে, কিন্তু কি ওইটা মানে যে রিজনে নেওয়া হচ্ছে সেই কাজে না না লাগিয়ে অন্য কোনো একটা কাজে ইউজ করে সেটা কিন্তু নষ্ট করে ফেলতেছি, পরে আমরা লোনটা শোধ করতে পারতেছি না। তবে ইকোনমিক স্লো ডাউনের সময় অনেক সময় এই সমস্যাটা হয়, হঠাৎ করে কি হয়, আমাদের ইনফ্লেশন বেড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, তখন ব্যক্তিরা কিন্তু টাকাটা দিতে পারে না, ঠিক আছে। তারপর হচ্ছে উচ্চ সুদের হার, আপনার ইংলিশটা দেখে নেবেন, আজকে বাংলায় আলোচনা করি। উচ্চ সুদের হারের কারণে অনেক সময় সমস্যাটা হয়, যেমন এনজিও যেগুলো ব্র্যাক বা অন্য কিছু আছে, তারা 24% ইন্টারেস্ট রাখে, সেখানে সোনালী ব্যাংক রাখে মাত্র 11 থেকে 12%, তাই না। তো দেখা যায় যে এইটাই হচ্ছে সেফ, কিন্তু এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ থাকে, যেমন গ্যারান্টার, সরকারি চাকরিজীবী গ্যারান্টার প্রয়োজন হয়, মর্টগেজ লাগে, আর এটা অনেক প্রসিডিউর, সিআইবি করতে হয়, অনেক প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হয়, কিন্তু এনজিওতে গেলেই পাওয়া যায়। এই জন্য ম্যাক্সিমাম মানুষ কি এই দিকেই কিন্তু ঝুঁকে যায়, ঠিক আছে। কিন্তু তারা সুদের হারটা দেখে না, কিন্তু এখানে কিন্তু বেশি ঝুঁকে যায়। আচ্ছা, ব্যাংকগুলো দুর্বল ঋণ মূল্যায়ন, ঠিক আছে। অনেক অনেক ক্ষেত্রে কি হয়, ব্যাংকগুলো ঋণ দেওয়ার আগে গ্রাহকের যে আর্থিক সচ্ছলতা আছে কি না আছে এগুলো না দেখেই কিন্তু ঋণটা দিয়ে দেয়, পরে কিন্তু এটা ব্যাক পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আর জালিয়াতি আর ইচ্ছাকৃত খেলাপি তো আছেই। অনেকে লোনই নেয় হচ্ছে শোধ না করার জন্য, যে আমি নিয়ে নেবো, পারলে আদায় করে নিই, ঠিক আছে, এমন তো আমরা অহরহ আমাদের প্রতিষ্ঠানে দেখে আসতেছি। তো এই আর কি মূল রিজন, এটাই যে মূল রিজন দিতে হবে এমন না, আপনাদের যদি মনে কোনো রিজন থেকে আপনারা অ্যাড করে দিবেন। আমার কাছে মনে হয় যে এগুলো খুবই সুন্দর রিজন আর কি। আচ্ছা, হয় নন পারফর্মিং লোন এনপিএল এরিয়া, আর আপনারা যদি ডাটা বক্স দেখেন ড্রাইভে, ওখানে কিন্তু এনপিএল নিয়ে সুন্দর সুন্দর ডাটা দেওয়া আছে, ওইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ওকে,
আচ্ছা, হয় নন পারফর্মিং লোন ইজ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, কেন আমাদের দেশে সব থেকে বড় ধরনের সমস্যা। তো এটাও কিন্তু কি কি সমস্যার সৃষ্টি করতেছে, যেমন ব্যাংকিং খাত দুর্বল করতেছে, ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস পাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর করে দিচ্ছে। কিছুদিন আগে তো দেখলাম যে আমাদের 5টা ব্যাংক কি হয়েছে, মার্জ হয়ে গেছে, তাই না, শুধুমাত্র কি এই ডিফল্ট লোনের কারণে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে। ব্যাংক মার্জিং মূলত হয়েছেই কিন্তু এই কারণে, এত পরিমাণ ডিফল্ট লোন তারা করে ফেলছে। এই জন্য এই টপিকটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আর্থিক ঝুঁকি বৃদ্ধি করতেছে, সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করতেছে, কারণ সরকার কি ব্যাংকের সামলাবে নাকি দেশের অর্থনৈতিক অন্য কোনো সেক্টর সামলাবে। তো এই জন্য দেখা যায় উন্নয়ন বন্ধ করে রেখে আমাদের ব্যাংকের যে লোন এটা নিয়ে কাজ করতে হচ্ছে, এই জন্য সমস্যাটা দেখা যাচ্ছে। তারপরে ওয়ে টু প্রিভেন্ট এনপিএলস, কিভাবে আমরা এটা অফ করতে পারি। প্রপার ক্রেডিট অ্যাসেসমেন্ট, বাংলাতে বলি তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা ইংলিশটা পড়ে নিতে পারবেন। যথাযথ ঋণ মূল্যায়ন, আমরা দেওয়ার আগে তার আয়, কিস্তি, পরিচয়, যেমন হচ্ছে পার্সোনাল লোনের বিষয় হচ্ছে কি তার স্যালারি কত ঢোকে। যদি তার স্যালারি ঢোকে 25,000, তাহলে সে মাসে 22,000 পর্যন্ত কিস্তি এমন লোন নিতে পারবে। এইভাবে আমরা সেট করে নিই। কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, পরবর্তীতে আমরা তদারকি করতে পারবো কিনা বা কি কি সমস্যা হতে পারে সেগুলো চিহ্নিত করে রাখা, ঋণের বৈচিত্র্যকরণ, তাই না। আমরা বিভিন্ন ধরনের সেক্টর ভাগ ভাগ করে ঋণ দিতে পারি। তারপরে হচ্ছে কি যৌক্তিক সুদের হারটা ওই যে বড় ছিল কমায় আনা, শক্তিশালী আইনি ব্যবস্থা, গ্রাহকের আর্থিক সচেতনতা, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে। আচ্ছা, এখন সরকার কি কি পদক্ষেপ নিতে পারে। আমরা কিন্তু প্রত্যেকটা ফোকাসে একই পয়েন্ট, দেখছেন, চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন। আগে যেটা ছিল সলিউশন, ওয়ে টু প্রিভেন্ট মানে কি রিকমেন্ডেশন, এটা একটু অন্যভাবে ঘুরিয়ে লিখছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, এটা ছাড়া কিছুই না। এই জন্যই বলতেছি প্রেজেন্টেশন মেন। আমার প্রত্যেকটা ফোকাসে দেখবেন প্রেজেন্টেশনটা সেমই। ইন্ট্রোডাকশন, কারেন্ট ল্যান্ডস্কেপ কোথায় কতটুকু ডিফারেন্ট লোন আছে, প্রাইভেট ব্যাংকে কত, ওইটা আমরা দিয়ে দিলাম। তারপরে কিন্তু চ্যালেঞ্জ দিলাম, রিজনটা চ্যালেঞ্জ হিসেবে ব্যবহার করছি, ওয়ে টু প্রিভেন্টটা রিকমেন্ডেশন হিসেবে ব্যবহার করছি, শেষে কিন্তু গভর্নমেন্ট মেজার্সটাই দেখাচ্ছি। হ্যাঁ, গভর্নমেন্টের কি কি করা উচিত বাংলাতে আমরা দেখে ফেলি। ব্যাংকিং নীতিমালা শক্তিশালী করা, আইনি কাঠামো জোরদার করা, অগ্রিম সতর্ক ব্যবস্থা, ঋণ পুনর্গঠন ব্যবস্থা, আর্থিক সচেতনতা বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আপনারা কিন্তু 3-4টা করে দিলেই এনাফ। হ্যাঁ, যেহেতু আমাদের 3 পেজ জায়গা থাকে, এত জায়গা পাবেন না, অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে যাতে আপনাদের পছন্দ মতো কিছু মনে রাখতে পারেন। তারপর আমরা একটা সুন্দর কনক্লুশন দিয়ে দিলাম। কনক্লুশন ব্যাংক রিলেটেড যে কোনো একটা কনক্লুশন মুখস্থ রাখবেন, শেষে একটু নন পারফর্মিং লোন নিয়ে একটু বলে দিলে কিন্তু আমাদের হয়ে গেল। এই হয়ে গেল আমাদের নন পারফর্মিং লোন। ঠিক আছে। লাস্টে আমরা একটা উক্তি ব্যবহার করতে পারি সুন্দর দেখে, যে ব্যাংকিং ইজ নট জাস্ট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ। ঠিক আছে। তো আরেকটা কথা আমি সেটা লিখে দিয়েছি, যেটা আপনারা জানেন না, ইংরেজি কোটেশন কিন্তু বাংলা ফোকাসেও 100% ব্যবহার করা যায়। আমি তো সবসময় এটাই করি। আর বাংলা কোটেশন কিন্তু ইংরেজিতে ইউজ করা যায় না, এই জন্য আমার বাংলা কোটেশন না মনে রাখলেও চলবে। যে কোনো একটা দুটো ইংরেজি কোটেশন মনে রাখলেই ব্যাংক রিলেটেড সুন্দর দেখে সেইটাই কিন্তু আপনাদের জন্য পারফেক্ট। তো হচ্ছে ইনফরমেশন বক্স রাখতে বলছি, প্রত্যেকটা টপিকের জন্য ছোট্ট একটা ইনফরমেশন বক্স থাকবে, যেটা আর কি আপনার প্রত্যেকটা টপিক সম্বন্ধে লেখার একটা ধারণা দিয়ে দিবে। যেমন মনে করেন আপনি আর্থ কক নিয়ে লিখতেছেন, তাই না, আর্থ কক নিয়ে লিখতেছেন, তাহলে আপনার এখানে কি দুইটা মানে কোটেশন মনে থাকবে, যে উই আর সিটিং অন এ টাইম বম, এনি টাইম দিস ক্যান বি এক্সপ্লোর, তাই না, এই টাইপের কোন একটা, যে আমরা টাইম বমের উপর বসে আছি, এইটা যে কোনো টাইম ফিরে যেতে পারে। কে বলেছে? ঢাকা ইউনিভার্সিটির একজন পরিদর্শক বা প্রতিষ্ঠাতা, অধ্যাপক মনে হয়, হুমায়ুন কবির ইসলাম নাকি এই টাইপের একজন। তার ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন। তারপরে হচ্ছে গ্লোবাল ম্যাপ নিয়ে একটা আলোচনা করলেন, যে আমাদের হচ্ছে পজিশন কেমন, যেমন হচ্ছে আমরা ইন্ডিয়ান প্লেটের উপরে আছি, ইউরেশিয়ান প্লেটের উপরে আছি, তারপরে এটসেট্রা এটসেট্রা। তারপরে হচ্ছে যদি 7.5 মাত্রা ভূমিকম্প হয় কি কি সমস্যা হতে পারে, 2 লক্ষ মানুষ মারা যেতে পারে, এই হতে পারে, তাই হতে পারে, তারপরে সমাধান কি হতে পারে, তাই না, যে হাউস যখন বিল্ডিং বানাবে তখন যেন আর্থকক নীতি মেনে চলে, বিসিআইসি যে নিয়ম আছে, এটসেট্রা এটসেট্রা। তারপরে কি দিলাম ওরা হচ্ছে আমার পক্ষ থেকে কি কি আরো রিকমেন্ডেশন আছে, সরকার কি নীতিমালা নিচ্ছে, এই বলে ভূমিকা। এই যে ছোট্ট একটা বক্সের মধ্যে কিন্তু আমার ফোকাসটা হয়ে গেল। তাহলে আমার মাথায় যখন একটা ফোকাস আমি লিখবো, মনে করুন যে আমি আর্থকক নিয়ে লিখবো, তাহলে আমার একটা সুন্দরভাবে একটা ধারণা হয়ে গেল না, আমি কিভাবে লিখবো। যদিও এনপিএল, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে ইনফরমেশন বক্সটা কতটা কার্যকরী। ইনফরমেশন একটা বক্স, ঠিক আছে, আমি এখানে একটা আর্থকক নিয়ে একটা ইনফরমেশন বক্স বানাবো। আর্থকক, ঠিক আছে, মানে কি ভূমিকম্প। তাহলে এখানে আমি দুটো দুটো কোটেশন রাখবো, কোটেশন। তারপর আমি কি দিব, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিব। তারপর আমরা দিব যে কারেন্ট আর্থকক,
মানে বা রিসেন্ট সাম আর্টককের দিয়ে দিলাম যে 1972 সালে, মানে ভয়ঙ্কর যে আর্টকক গুলো হলো 2003 সালে একটা, 2025-এ একটা দিয়ে দিলাম। এরপর আমরা কি দিলাম যে হচ্ছে আহ যদি 7.5 মাত্রার ভূমিকম্প হয় কি কি হতে পারে, 2 লাখ মানুষ মারা যেতে পারে, তাই না, মারা যেতে পারে, আর এটসেট্রা এটসেট্রা। এটা তো যেহেতু হলে কি হতে পারে এটা আনুমানিক, আপনার মতো একটা ধারণা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের কি করা উচিত, আমাদের কি করণীয়, তার মানে তো রিকমেন্ডেশন, আমাদের কি করণীয়, বিসিআইসিডি এর যে হাউস বিল্ডিং নিয়ম অনুযায়ী বানানো, তারপর এই কটা পয়েন্ট দিয়ে দিলাম। তারপরে সরকারের কি করা উচিত, যে অগ্রিম সতর্কবার্তা এটসেট্রা এটসেট্রা। তারপরে হচ্ছে নিচে আমরা কি লিখে দিলাম, একটা উপসংহার দিয়ে দিলাম। এই তোমার একটা হয়ে গেল ফোকাস। তো এই যে একটা ইনফরমেশন বক্স এইটুকুর মধ্যে, এইটুকু যদি আমার জানা থাকে তাহলে তোমার একটা ফোকাস হয়ে যাচ্ছে। ঠিক এনপিএল যখন আমরা মাথায় রাখবো, পরীক্ষার হলে কি আমরা এত মনে রাখতে পারবো? তাহলে আমরা কি রাখবো, ইন্ট্রোডাকশন রাখবো 2টা মনে, তারপরে হচ্ছে কোটেশন 2টা মনে রাখবো, তারপরে ইন্ট্রোডাকশন। তারপর যেহেতু এনপিএল এর ক্যাটাগরি সম্বন্ধে একটু ধারণা রাখলাম, হালকা লিখে দিলাম ক্যাটাগরি। তারপরে আমরা কি করলাম, তারপরে হচ্ছে আমরা যে কারেন্ট ল্যান্ডস্কেপ দিলাম, যে বর্তমানে এনপিএল এর কি অবস্থা কয়েকটা, তারপরে কি কি কারণে এনপিএল হয় রিজন দিলাম, তারপরে হচ্ছে কিভাবে প্রিভেন্ট করা যায় প্রিভেনশন দিলাম, মানে রিকমেন্ডেশন, তারপরে গভর্নমেন্ট মেজারাস দিলাম, তারপরে আমরা কনক্লুশন দিলাম। বাস হয়ে গেল আমার ফোকাস। এখন এটা আপনি এই সেম জিনিসটা এই সেম ক্যাটাগরিতে আপনার প্যারা করেও লিখতে পারেন, যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যারা করে লেখার সক্ষমতা আছে লিখবেন, আর যারা প্যারা করে লিখতে চান না, গ্রামাটিক্যাল ভুল হওয়ার বা সেন্টেন্স ভুল হওয়ার চান্স থাকবে, তারা হচ্ছে পয়েন্ট আকারে লিখলেন। আমি তো সবসময় ম্যাক্সিমাম পয়েন্ট করে লিখি, শুধু মনে হয় ক্যাশের পরীক্ষায় সময় কম ছিল এই জন্য ঢালাও লিখছিলাম। তো দেখলাম যে দুইটাই সেম, দুইটা পরীক্ষায় কিন্তু আমার রেজাল্ট এসেছে। তার মানে হচ্ছে কাইন্ড অফ আপনি লিখছেন কিভাবে সেটা ম্যাটার করে না, আপনি কি লিখছেন সেটা ম্যাটার করে। অনেকে কি করে, অনেকে হচ্ছে ফোকাসের মধ্যে এইগুলা দিয়ে ভরাই রাখে। ঠিক আছে, এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গার মধ্যে আমরা কি করি, এই যে লিখলাম যে হচ্ছে চ্যালেঞ্জ, লিখে দাগ দিলাম, দিয়ে একটা গোল দিলাম, দিয়ে লিখলাম চ্যালেঞ্জ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, শেষ, এই পৃষ্ঠাটা শেষ হয়ে গেল, মানে আমার এক পৃষ্ঠা শেষ। এবার লিখলাম কি, ডাটা, ডাটা দিচ্ছি। প্রথম কি করলাম, একটা জিনিস লিখলাম প্রথম বক্সে, সেই জিনিসটা আবার কি করতেছি, এখানে দিচ্ছি গ্রাফে। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের আমরা গ্রাফ প্যাটার্ন করতেছি, এটা আপনাদের মনে রাখতে হবে। ইটস নট আ বিসিএস এক্সামিনেশন। ঠিক আছে, বিসিএস এক্সামিনেশনে খাতাও থাকে যেমন, টাইমও থাকে তেমন, মার্কও থাকে তেমন। ঠিক আছে, তখন কিন্তু আপনি এই যে এগুলোতে অনেক ইফেক্ট ফেলে, যেমন ডাটা বক্স, ম্যাপ আঁকানো, এগুলো খুব কার্যকরী। কিন্তু ফোকাস রাইটিং, যেখানে নামই হচ্ছে রাইটিং, যেখানে আপনার রাইটিং এর কোয়ালিটি দেখা হবে বা আপনি কতটুকু ওই সম্বন্ধে জানেন সেটা দেখা হবে, সেখানে কেন ডাটা দিচ্ছেন? ডাটা কি আপনার কোনো নিজের কোনো সেলফ অ্যাসেসমেন্ট বা সেলফ কিছু? এটা তো আপনার ধার করা মুখস্থ জিনিস, এটা দিয়ে আপনাকে কখনো পরিমাপ করবে না আপনি কি দিচ্ছেন। এই যে গভর্নমেন্ট মেজার্স, স্ট্রেন্থেন ব্যাংকিং রেগুলেশন, লিগাল ফ্রেমওয়ার্ক, এইগুলোই তো আপনার ভেতরকার জিনিস, তাই না? এগুলো তো মুখস্থ জিনিস না। মুখস্থ জিনিস কোনগুলো? ডাটা। মুখস্থ জিনিসে কি কখনো কারোর পরিমাপের মাধ্যম হইতে পারে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা এক্সামিনার কি আমাকে কিভাবে বিচার করবে, আমি হচ্ছে মুখস্থ করলে সেটাকে কি খুব ভালোভাবে নিবে নাকি এইটা ভালোভাবে নিবে, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা প্রিসাইজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এনপিএল নিয়ে এটাই হচ্ছে মোটামুটি আলোচনা ছিল। আশা করি যে নন পারফর্মিং লোন এই শীটটা দেখলে আমাদের আর সমস্যা হবে না। শুধু নন পারফর্মিং লোন না, আমরা রিফরমেশন অফ ব্যাংকিং সেক্টরও এটা দিয়ে লিখতে পারবো। রিফরমেশন মানেই তো ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, বাকি চ্যালেঞ্জগুলো আমরা কমন ফরম্যাট থেকে লিখে নিতে পারবো। তাছাড়া আমাদের সাইবার সিকিউরিটি ইন ব্যাংকিং সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা টেকনোলজি রিলেটেড ফোকাসটা প্লাস হচ্ছে ব্যাংকিং রিলেটেড ফোকাসটা মিলে খুব সুন্দরভাবে লিখতে পারবো, সেটাও আপনাদের টেকনিক্যালি আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আমরা আর্গুমেন্ট, প্রিসাইজ এবং প্যাসেজ এগুলো নিয়ে ছোট ছোট আলোচনা, সবগুলো ভাবতেছি সব নিয়ে টুকটাক একটু আলোচনা করি, কারণ যেহেতু এক্সাম চলে আসতেছে আপনাদের রিটেন, তারপরে আর প্রত্যেকটা টপিক থেকে তো আমি এক্সারসাইজ দিচ্ছি। এই যে কালকে আমরা যে প্রিসাইজের শিটটা তৈরি করলাম, এটা একটু দেখিয়ে দেই। এটা আপনার নিজেরা কিন্তু কিছুই বুঝবেন না। ঠিক আছে, এটা কিন্তু নিজেরা কিছু বুঝবেন না, আমি এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তখনই কিন্তু আপনাদের মাথায় ঢুকবে। এই যে আমাদের কালকের প্রিসাইজের যে নোটটা ছিল, সেটাকে অনেকে প্রেসিও বলে থাকে। এই যে আমি এখানে প্রথমে কিন্তু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি যে আমরা কিভাবে এটা আলোচনা করব। এই যে আমরা কিভাবে আসলে একটা প্রিসাইজ লিখতে হয়,
সেটা নিয়ে আলোচনা করছি। প্যারাফ্রেজিং, রিডাকশন মেথডগুলো দেখাবো, কিভাবে রিডাকশন করে ছোট করতে হয়, সিম্পলিফিকেশন, কি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অ্যান্টোনিম কিভাবে ইউজ করতে হয়, যদি থাকে হি ইজ এ গুড বয় আমরা লিখবো হি ইজ নট এ ব্যাড বয়। এইভাবে কি করে আর কি আমরা একটা প্রেসি লিখবো, সবগুলো নিয়ে মোটামুটি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ওইগুলো দেখে নেবেন।